চিন্তিত হয়ে পড়েছেন যে হঠাৎ করে কিভাবে বললাম যে হাদি হত্যাকারী ফয়সাল পুলিশ হেফাজতে। জি, আপনি যেটা শুনছেন সেটাই সত্য। তার কারণটা কি আমি আপনাদেরকে বলি। ঠিক হাদিকে গুলি করার পরপর 24 ঘন্টাও যায়নি, 6 থেকে 7 ঘন্টার ভেতরে আমেরিকা থেকে জুলকার নাইন সায়ের সে বলে দিল যে হাদি হত্যাকারীরা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন সেটা ধরতে পারেনি। এবং পরবর্তীতে আপনারা দেখলেন যে হাদির হত্যাকারীদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে অনুরোধ জানিয়েছেন। এরপরে আবার হাদিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান যেই কনসুলেটগুলো ছিল সবগুলোতে আক্রমণও করেছে। এরপরও হাদির হত্যাকারীর কোনো আসলে হদিস নেই, সে আসলে কোথায় আছে। ইন্ডিয়া বলেছে যে তাদের এখানে তারা এখনো কাউকে ধরেনি অবৈধ অনুপ্রবেশকারী, কারণ ইন্ডিয়ান বর্ডার টোটালি সিলড আপ। তাহলে বাংলাদেশ বর্ডারও সিল আপ। এবং পাকিস্তানের একটা পত্রিকাতে আপনারা গত 2 দিন আগে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি মিলে আমাদের যত সমরাস্ত্র আছে সবগুলো নাকি ইন্ডিয়ান বর্ডারের কাছে নিয়ে গেছে। সেইখানে আপনার তুর্কি থেকে পাওয়া বিভিন্ন গাইডেড মিসাইল, যেগুলো নির্ভুল নিশানা, এগুলো সব নাকি ওখানে হাজির। মানে বাংলাদেশ সেনাবাহিনীও পুরোটা আসলে গত 2 সপ্তাহ ধরে বর্ডারে হাজির। তাহলে এই ভাই কই থেকে পালাইলেন? এটা যেমন একটা ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। এবং আরেকটা ইনফরমেশন, যেটা 176 কোটি টাকার চেক পাওয়া গেছে ফয়সালের বাড়ি থেকে, বোনের বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, সব জায়গা থেকে। সেইটা কোন ব্যাংকের চেক বা কিসের চেক এইটা কিন্তু বলেনি। এবং যতটুকু ইনফরমেশন আছে সেইটাতে হাবিব ব্যাংকের 16টা চেক। হাবিব ব্যাংক লিমিটেড, যেটা পাকিস্তানের হাবিব ব্যাংক, বাংলাদেশ আছে মতিঝিল একটা শাখা আছে, সেইটার 16টা চেক পাওয়া গেছে ফয়সালের বাড়িতে। এবং এনবিপি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এইটার পাওয়া গেছে 13টা চেক। 16টা এবং 13টা মিলে 29টা চেকেই আছে প্রায় 120 কোটি টাকা। এগুলো দোনোটাই পাকিস্তানের ব্যাংক। এবং এই চেকগুলো সব ওখান থেকে উদ্ধার হয়েছে, কিন্তু সেইটা এই মুহূর্তে বলছে না, কারণ এটা যদি বলে তাহলে বহু রথী মহারথী ধরা খেয়ে যাবে। পুরাটাই আইএসের নিয়ন্ত্রণে এই 2 ব্যাংকের চেকই তার কাছে ছিল। যদিও এখন যতটুকু শোনা যাচ্ছে যেই 65 লক্ষ টাকা নাকি ফয়সালের ব্যাংকে আছে সেইটাও ট্রান্সফার্ড বাই হাবিব ব্যাংক থেকে সেটা ট্রান্সফার হয়ে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল। এটা কিন্তু কেউ বলছে না। এখন পুলিশের হাতে আছে, যেটা বলছিলাম যে পুলিশের হাতে আছে। হ্যাঁ, পুলিশের হাতে আছে এবং তাকে আসলে আমরা কেউই কখনো জীবিত দেখব না। ফয়সালকে দেখা যাবে যে হয়তো ক্রসফায়ারে মারা গেছে বা দুর্ঘটনায় মারা গেছে, এরকম একটা নাটক সাজানোর ফুল প্লেস প্ল্যান। এবং সেটা হইতে পারে 25শে ডিসেম্বরের আগে, হতে পারে 25শে ডিসেম্বরের পরে। কখন কোথায় কিভাবে হবে সেটা হয়তো যখন ঘটনাটা ঘটে যাবে তখনই জানা যাবে। তবে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে গত শুক্রবারে বাংলাদেশ সেনাপ্রধানের যখন কথা হয়েছে তখন ইন্ডিয়ান সেনাপ্রধানও চাপ দিয়েছে যে হাদির হত্যাকারী তোমাদের কাছে আছে, তোমরা যদি প্রকাশ না করে দেয়, পুলিশ ডিজিএফআই যদি প্রকাশ করে না দেয়, তাহলে সেটা আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কোথা থেকে কখন ধরেছ সব বলে দিব। এটাতেই বড় গন্ডগোল। এবং আপনাদেরকে এর আগের 2টা ভিডিওতে আমি বলেছিলাম যে দেখেন, এই যে ওরা 24 ঘন্টার আলটিমেটাম দিল শনিবারে লাশ দাফনের পর, 24 ঘন্টার আলটিমেটাম, এই আলটিমেটামের কিছুই হবে না, কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে, এই আলটিমেটামের কিছু হবে না। আজকে আপনারা দেখেন যে আমাদের ইত্তেফাক পত্রিকা সব বিভিন্ন পত্রিকায় আছে যে ওদের রক্ত আসলে ঠান্ডা হয়ে গেছে। এবং হাদির হত্যাকারীরা কোথায় আছে এটা এখনো পুলিশ জানে না বলে পুলিশ নিজেও বলছে, কিন্তু আছে আসলে পুলিশের কাছে। এবং পুলিশ তাকে যে কোনো মুহূর্তে তাকে শুট আউট করে বলবে যে সে পালিয়ে যাচ্ছিল, আমরা ধরতে চেষ্টা করেছি, হয়তো উল্টা আমাদেরকে গুলি করেছে, যার কারণে আমরা গুলি করে দিয়েছি। এরই মধ্যে একজন দুজন পুলিশ, ওই যে হিন্দি ফিল্মে দেখেন না যে নিজেরা নিজেদের গুলি করে দেয়, হাতে লাগে বা পেটের কোথাও দিয়ে লাগে, পায়ের কোথাও দিয়ে লাগে, মানে সামান্য একটু ছিঁড়ে যাবে, আহত হবে, এইটাই। কিন্তু ওই বেটার জীবন যাবে। এবং একজন না, হাদির সাথে সে মোটরসাইকেলের যে ড্রাইভার ছিল সেও আছে, দোনোজনে মারা যাবে। এবং দোনোজনের লাশই আপনারা অপঘাতে মৃত্যুর লাশ পাবেন। আপনারা গতকালকে বিভিন্ন ইউটিউবে দেখেছেন যে হাদির এক বোন বলেছে, হাদির বোন না, ফয়সালের বোন বলেছে হাদিকে যেভাবে ফয়সাল মেরেছে আমরা চাই ফয়সালও সেভাবে শুট আউটে মারা যাক, গুলি করে মারা হোক, ওরও মাথায় গুলি করে দেওয়া হোক। এগুলো হচ্ছে আবার হাইপ তোলা। আজকে সকালের যে ভিডিওটা পেয়েছিলেন আপনারা, ওই যে আমি বলেছিলাম যে রয়ের, অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই পাক্কিয়াদের সাথে রয়ের
কি সম্পর্ক? তো ভাই পাইক্যাদের সাথে রয়ের সম্পর্কটা হচ্ছে যে এই সব কিছু করে একটা লোককে তৈরি করে আনে, আর তখন পাইক্যাদের চিন্তা থাকে যে আরে এ তো বেশ ভারত বিরোধী, তারে ফালাই দিলে দোষটা যায় পড়বে কোথায়? ভারতের উপরে। এটা হচ্ছে সিস্টেম। র তৈরি করে দিচ্ছে, কিন্তু যারে যারে তৈরি করে দিচ্ছে, এরপরে পাইকারা ফালাচ্ছে। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। লরেন্স বিষ্ণু মনে আছে? জেড নিরাপত্তা পায় সালমান খান, তার ঘরের ভিতরে যাইয়া তার পোলাপাইন গুলি করে দেয়। কই কানাডায় খালিস্তানপন্থী নেতা মারা যায়, কিন্তু লরেন্স বিষ্ণু কোথায়? তিহার জেলে। এগুলো সব সায়েন্স। এটার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই, এটা এমনিই বোঝা যায়। সুতরাং একটা জিনিস খেয়াল রাখেন, হাদির হত্যাকারীরা আছে, হাদির হত্যাকারী ফয়সাল এবং ড্রাইভার দুইজনই আছে পুলিশের কাছে। যেই কোনো মুহূর্তে তাদের ক্রস ফায়ারের লাশ পাবে, এটাই হচ্ছে যে 100% গ্যারান্টেড সত্য কথা। এবং এটা দেখবেন হয় 25 তারিখের আগে, নাই 25 তারিখের পরে, ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের ভেতরে যা ঘটার ঘটবে, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকের পর্বের শুরুতেই আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখাতে চাই। এটি সম্প্রতি বিএনপি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে একটি মত বিনিময় সভা করেছেন এবং সেখানে বিএনপি তাদের মিডিয়া পলিসি বলেছেন এবং আমাদের বর্তমানে মিডিয়ার বিভিন্ন সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন। সেখানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম একটি খুব গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছেন। আমি সেই বক্তৃতার একদম কয়েক সেকেন্ড আপনাদের একটু শোনাচ্ছি। বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো কেন? আমরা কি অপরাধ করলাম? তাদের সম্ভব হবে তারা মাহফুজ আনামের পুরো বক্তৃতাটা একটু শোনার চেষ্টা করবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। কিন্তু মাহফুজ ভাই যে এই যে ছোট্ট ক্লিপে সে নিয়ে তিনি প্রথমেই বলেছেন যে 53 বছর ইতিহাসে আর কোনো মিডিয়া হাউস পড়েনি। এই ইনফরমেশনটা আমার কাছে মনে হয় সত্যি না, কারণ গত বছর আমরা দেখেছি বিটিভি পুড়েছে, 71 টিভি পুড়েছে, এটিএন টিভি পুড়েছে, নাইমুল ইসলাম খানের আমাদের নতুন সময় ভবন ভেঙে দেওয়া হয়েছে। তো সেগুলো কি মিডিয়া হাউস না? সে ব্যাপারে তো আপনি কথা বলেনি। যখন 32 ভেঙেছে আপনি বলেছেন ছাত্র জনতা ভেঙেছে। আজ যখন আপনার ঘরে আগুন লেগেছে তখন আপনার চোখ মুখের দিকে তাকানো যায় না। মানে এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার যেটা পুড়িয়ে দেওয়া হচ্ছে, গতকাল আমি কোনো পর্ব করতে পারিনি, একটা দূরের জায়গায় এসেছি অন্য শহরে। তো পরশুদিন আমি যে পর্বটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম ডক্টর ইউনূসের নির্দেশে এই প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙা হয়েছে। তো এইখানে এই ছোট্ট ভিডিও ক্লিপে আপনারা দেখলেন মাহফুজ আনাম প্রশ্ন করেছেন যে তাদের কি অপরাধ ছিল যে অপরাধের কারণে প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙা হয়েছে। এবং এই প্রশ্নটি অনেকেই আমাকে করেছেন পরশুদিনের আমার ওই পর্বটা দেখার পরে, কারণ সবাই জানেন যে শেখ হাসিনার সরকারের সাথে প্রথম আলো ডেইলি স্টারের সম্পর্ক কি ছিল এবং তারা একদম ডে ওয়ান থেকে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করে এসেছেন এবং এই শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়ার ব্যাপারে, এমনকি গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, এই সব কিছুর পেছনে কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের মদত ছিল। তারাই এই ইউনূস রেজিমকে ক্ষমতায় বসানোর জন্য নেপথ্যে কাজ করেছে। তারাই ইউনূসকে মহৎ হিসেবে দেশবাসীর কাছে উপস্থাপন করেছে যে একদম নৈতিকতার প্রতীক। বাংলাদেশে বোধহয় এরকম একজন নেতার দরকার, মানে যতভাবে, এমনকি ডক্টর ইউনূস যখন কয়েক মাস আগে পদত্যাগের একটা নাটক করেছিলেন তখন এই মাহফুজ আনামি বিশাল কলাম লিখেছিলেন যে ডক্টর ইউনূস আপনি পদত্যাগ করবেন না। তো কি এমন ঘটনা ঘটলো যে এই ডিসেম্বর মাসে একেবারে উল্টে গেল? এবং যে প্রশ্নটি আমারও ছিল আসলে, যে ডক্টর ইউনূসকে এমনভাবে প্রমোট করলো সেই ডক্টর ইউনূস কি করে প্রথম আলো ডেইলি স্টার ভাঙেন? এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলেই কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয় পাওয়া যাবে। এবং এই যে ওসমান গনি, যাকে আপনারা ওসমান হাদি বলে চেনেন, তার নাম আসলে ওসমান গনি, এই ওসমান গনিকে যে হত্যা করা হয়েছে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই একটা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অনেকগুলো পাখি মারা হয়েছে। প্রথমেই আঘাত করা হয়েছিল বিএনপির সিনিয়র নেতা
মির্জা আব্বাসকে বিএনপি সম্পর্কে অনেক আজে বাজে কথা বলা হয়েছে। তারপরে চেষ্টা করা হচ্ছে যে এটা আওয়ামী লীগের কেউ করেছে, কিন্তু আওয়ামী লীগের কেউ এই খুনটি করেছে এটা মনে হয় পাবলিকলি খুব একটা খাওয়াতে পারে নাই। এখন তারা ফয়সাল নামে একজনকে খুনি বলতেছে, এবং সেই ফয়সাল কোনো এক সময় ছাত্রলীগ করতো এটা দাবি করছে, কিন্তু সম্প্রতি যা আমরা দেখতে পাচ্ছি তাতে এই ফয়সাল অ্যারেস্ট হয়েছিল। ফয়সাল গত বছর জুলাই আগস্ট থেকে চাঁদাবাজি করছে, এমনকি সে ওসমান গনির সাথে তার প্রচারণায় অংশ নিয়েছিল। সুতরাং এই ফয়সাল তো যদি ছাত্রলীগ করেও থাকে তাহলে সে এই আজকের হাসনাত, সার্জিস বা সাদিক কায়ুম যে ডাকসু বিপি, এরা তো সব একসময় ছাত্রলীগের কাবারে ছিল, হয়তো সেরকম কিছু ছিল। তো সেইটা এখন তাকে ধরতে পারেনি। একদিকে বিজিবি বলছে বর্ডার স্টিল টাইট, আবার আরেকদিকে একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে ভারতে পালায় গেছে। তো এরকম নানান ভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওসমান গনি তো মোটামুটি বাঁচবে না, সে ক্লিনিক্যালি ডেড বা ব্রেন ডেড যাই বলেন, তাকে সেই অবস্থায় সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, এবং সিঙ্গাপুরে তাকে ভর্তি করার চেষ্টা করা হয়েছিল মাউন্ট এলিজাবেথ হসপিটাল, এবং সেখান থেকে দুজন নিউরোসার্জন দেখে বলছে যে ইজ ব্রেন ডেড, আমরা সরি, একে এখানে ভর্তি করা যাবে না। তখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তো সেই জায়গা থেকে মোটামুটি সবাই জানতো সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, কিছু টাইম বাই করা হয়েছে, এবং তাকে একটা সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর থেকে মৃত ডিক্লেয়ার করে আবার ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে কিছু প্ল্যান করা হয়েছিল, যেমন ধরেন ওসমান গনি মারা গেছে, আপনারা দেখেছেন যে সাথে সাথে ঢাকায় একটা রিয়াকশন হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, সন্ত্রাসী প্রতিক্রিয়া হচ্ছে, এবং সবার গায়ে হাদি লেখার টি শার্ট। এই হাদি লেখার টি শার্টটা 2 দিন আগেই কিন্তু বিতরণ করা হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন। এবং হাদির লাশ আনাকে কেন্দ্র করে, হাদির মৃত্যু সংবাদকে কেন্দ্র করে অনেক রকমের ঘটনা ঘটেছে। তার মৃত্যুকে কেন্দ্র করে একেবারে মানে সারা দেশে, স্পেশালি ঢাকায় খুব টার্গেটেড অ্যাটাক করা হয়েছে। আবার সারা দেশ থেকে জামাত শিবিরের সহায়তায় প্রচুর লোক এনে একটা বিশাল জানাজা তারা করেছে। এই এই ঘটনায় একদম পরিকল্পিতভাবেই লোক পাঠানো হয়েছিল প্রথম আলো এবং ডেইলি স্টারকে পুড়িয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, ভাঙার জন্য। এবং আমি শেষে একটা ক্লিপ দেখাবো। আমাদের আরেকজন সিনিয়র সাংবাদিক নুরুল কবির, তিনি এটি বলেছেন একটা টেলিভিশনের সাথে টক শোতে, তিনি বলেছেন যে সেখানে যারা ছিল সবাই যে টুপি দাড়ি পরা ছিল তাও না, সেখানে অনেক লোকই ছিল যাদের আচরণ সন্দেহজনক ছিল। তো সেই জায়গায় কেন ডক্টর ইউনূস এই তার বন্ধু মাহফুজ আনামের প্রতিষ্ঠান ভাঙচুর করালেন, পুড়িয়ে দিলেন? এটার কারণ হলো সম্প্রতি ডক্টর ইউনূসের বিভিন্ন ব্যর্থতা নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টার হাউসে আলোচনা চলছিল, এবং তারা মনে করছিল যে ইউনূস রেজিম বা ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন ঠিক মতো দেশ চালাতে পারছে না। এবং প্রথম আলোতে অনেক সুশীলের মিটিং হয়েছে, এবং তারা মিটিং করে ঠিক করেছে যে ইউনূস শুড বি রিপ্লেসড, বা দেশের এই অবস্থায় নতুন কোনো একটা আয়োজন করা উচিত, বা নতুন কোনো সরকার বা কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট, এইসব নিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলোতে নিয়মিত মিটিং হতো। একবার প্রথম আলোতে এরকম একটা মিটিংয়ে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা ঢুকে তিনি সেই মিটিংটা বানচাল করে দেন। সো ইউনূসের কাছে নিয়মিত ইনফরমেশন আসতেছিল যে এই মিডিয়া হাউসে নিয়মিত ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন রকমের ছলা পরামর্শ, ষড়যন্ত্র হয়। সুতরাং ডক্টর ইউনূস যতই মুখে বলুন আপনারা আমার মন খুলে সমালোচনা করুন, কিন্তু ইউনূস হলো সেই শাসক যে তার বিরুদ্ধে সামান্যতম সমালোচনাও সহ্য করেন, এবং তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারকে একদম গুড়িয়ে দিয়েছেন। গুড়িয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তার বিরুদ্ধে গেলে কি পরিণতি হতে পারে। এবং আমরা তো জানি যে ক্ষমতার সাথে মিডিয়ার সম্পর্ক বাংলাদেশে আমরা এর আগে বিএনপির সময়ও দেখেছি, পরবর্তীতেও দেখেছি, ডক্টর ইউনূসও মানে ক্ষমতার বাইরে থাকলে, এই যে বিএনপি যে মিডিয়ার পার্সনদের সাথে মিটিংটা করলেন, সেখানে মাহফুজ আনামই বলেছেন যে বিরোধী দলে থাকতে মিডিয়ার সাথে একরকমের সম্পর্ক, ক্ষমতায় গেলে তখন আর মিডিয়াকে সহ্য করে না। মিডিয়া যখন ক্রিটিক্যালি ক্রিটিসাইজ করে তখন সেটা ক্ষমতাসীন দল নিতে পারে না। এবং ডক্টর ইউনূসের সাথে বিরোধটাও কিন্তু এখানেই। আমি শেষে আপনাদের জাস্ট একটু নুরুল কবির ভাইয়ের সেই যে টক শোটার কথা বলছিলাম, সেখানের শেষ অংশটা আমি আপনাদের শোনাতে চাই। আমরা যখন কথা বলি আমি চেষ্টা করি যে আমি কোনো দলের প্রতি বায়াস না হয়ে তথ্যভিত্তিক কিছু ইনফরমেশন আপনাদের দিতে,
কিন্তু তারপরে অনেকে মনে করেন যে আমি বোধহয় কোনো একটা দলের অনুসারী বা ওই দলের পক্ষে কথা বলছি। হ্যাঁ, তো নুরুল কবির ভাই সিনিয়র সাংবাদিক, তিনি কি বলছেন সেটা একটু দেখেন। কিন্তু এই আমি যে সময় থেকে এই ঘটনার সঙ্গে ইনভলভ হয়েছি, তারপর থেকে এই ছেলে মেয়েদের মুক্তি লাভ পর্যন্ত আমি যা যা দেখেছি, তাতে আমার একটা প্রথম দিকে যে যাদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে কথা বলছিলাম, অপরাপর রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তাদের প্রথম কথার সময় যে আন্তরিকতা আছে বলে আমার মনে হচ্ছিল, কিন্তু 2.5 ঘন্টা ওইখানে থাকবার কারণে আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি বিবেকসম্মত ভাবে পুরো ঘটনাটা তারপরও সঙ্গে আমার অভিজ্ঞতা এবং এর পূর্ববর্তী সময়ের ঘটনা শুনে সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার এই ঘটনাটা ঘটতে দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমার সূত্র আমাকে মোটামুটি নিশ্চিত করেছে, আমিও বিশ্বাস করি যে ডক্টর ইউনূস তার নির্দেশে প্রথম আলো ডেইলি স্টার ভাঙা হয়েছে, এবং প্রথম আলো ডেইলি স্টার ভাঙার প্রধান কারণ হলো যে এই হাউসে ডক্টর ইউনূসের বিভিন্ন ব্যর্থতা নিয়ে আলোচনা হতো এবং ডক্টর ইউনূসের বিকল্প নিয়েও কথাবার্তা হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। তো মাহফুজ ভাই যে এই যে ছোট্ট ক্লিপে সে নিয়ে তিনি প্রথমেই বলেছেন যে 53 বছরের ইতিহাসে আর কোনো মিডিয়া হাউস পড়েনি। এই ইনফরমেশনটা আমার কাছে মনে হয় সত্যি না, কারণ গত বছর আমরা দেখেছি বিটিভি পুড়েছে, 71 টিভি পুড়েছে, এটিএন টিভি পুড়েছে, নাইমুল ইসলাম খানের আমাদের নতুন সময় ভবন ভেঙে দেওয়া হয়েছে। তো সেগুলো কি মিডিয়া হাউস না? সে ব্যাপারে তো আপনি কথা বলেনি। যখন 32 ভেঙেছে আপনি বলেছেন ছাত্র জনতা ভেঙেছে। আজ যখন আপনার ঘরে আগুন লেগেছে তখন আপনার চোখ মুখের দিকে তাকানো যায় না। এখন আপনি চেষ্টা করছেন যে তারেক রহমানকে আঁকড়ে ধরে যদি উদ্ধার পাওয়া যায়।